প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আহমস একাডেমিতে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিকভাবে আজকে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বরের মধ্যে কিন্তু 33 পেলেই পাস। যেহেতু 33 পেলেই পাস, শুধুমাত্র নবম দশম শ্রেণীর 17টি অধ্যায় রয়েছে গণিত বইতে। এই গণিত বইয়ের 17টা অধ্যায়ের মধ্যে 17তম অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। 17তম অধ্যায় হচ্ছে পরিসংখ্যান। একশোর মধ্যে 33 পেলে যেখানে পাস, সেখানে শুধুমাত্র এই পরিসংখ্যান যারা ভালোভাবে করবে, এই পরিসংখ্যান থেকে তারা সর্বোচ্চ 25, কমপক্ষে 22, 23, 24 কিংবা সর্বোচ্চ 25 নম্বর পাওয়াটা একদম সোজা কথা, একদম সহজ। কিভাবে সহজ? এখন বর্তমানে পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল দেওয়া যায়, তাহলে 10 দুগুণে 20, আর বাকি যে অতিরিক্ত আমি 4-5 নম্বরের কথা বলছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ মিলিয়ে। পরিসংখ্যান থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন যদি একটাও থাকে কমপক্ষে, তাও 2 নম্বর। এমসিকিউ যদি কমপক্ষে একটাও থাকে তাও 1 নম্বর। তাহলে 2 আর 1 3, সৃজনশীলে 20, কত হলো 23। এই 23 থেকে 25 নম্বর পাওয়া যাবে এই পরিসংখ্যান, শুধুমাত্র পরিসংখ্যান অধ্যায় থেকে। 33 যদি 25 হয়, ধরলাম 24-এ পাইলাম, তাহলে 24 যদি আমি শুধু পরিসংখ্যানেই পাই, তাহলে আমার আর মাত্র 9 নাম্বার হলে 33। তার মানে আমার বাকি যে 16টা অধ্যায়, এই 16টা অধ্যায় থেকে আমি শুধুমাত্র 9 নম্বর পাইলেই পাস। তারপরও আমরা বিগত এসএসসি রেজাল্ট যদি দেখি, পর্যালোচনা করি, অসংখ্য শিক্ষার্থীরা গণিতে ফেল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এভাবে টার্গেট করে করে শিখি, প্ল্যান করতে পারি, গণিতে ফেল দূরের কথা, মানে পাস করাটা একদম ইজি হয়ে যাবে। ফেল তো অনেক পরের কথা। তাহলে এই পরিসংখ্যানের কি শিখলে আমি 23 থেকে 25 নাম্বার পাবো? কি কি শিখতে হবে আমাকে শিখতে হবে, যেমন বিগত ক্লাস আমি করেছিলাম সারণী এবং সারণী থেকে গাণিতিক গড়। এই সারণী আর সারণী থেকে গাণিতিক গড়, সেগুলো যদি আমি শিখে থাকি, সেটা ইম্পর্টেন্ট, মোটামুটি 60-70%। কিন্তু আজকের যে টপিকটা আমি নিয়েছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা একদম 99.99%। এই প্রশ্নটা যদি তোমরা শিখে থাকো, আজকে ক্লাসটা ভালোভাবে শিখে নাও, তাহলে তোমাদের কমপক্ষে 6 নাম্বার থাকবে। কমপক্ষে 6 নাম্বার মাস্ট থাকবে। কিভাবে? ধরো এই প্রশ্নটা তোমার গ নাম্বারে আসছে, সৃজনশীলের ক, খ এবং গ। ধরো এটা খ কিংবা ঘতে আসছে। খতে যদি আসে তাও 4 নাম্বার, গতে যদি আসে তাও 4 নাম্বার। ধরলাম খতে আসলো 4, নয়তোবা গতে আসে 4, বাকি যে 6, 2 নাম্বার কোত্থেকে আসবে? এই পুরা প্রশ্নটা যখন সমাধান করব, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্ট থাকে। যেমন ধরো বললো, এটা এই উদ্দীপকটা দিয়ে বললো যে এখানে প্রচুরক সংখ্যার মধ্যমান কত, সেগুলো আমি অঙ্কের মধ্যে শিখাবো। অথবা এভাবেও বলতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লেখো ব্যাখ্যা সহ। তাহলে আমরা যখন অঙ্কটা এখন করব, আমরা অবশ্যই সূত্র শিখবো এবং সূত্রের ব্যাখ্যাও শিখবো। সুতরাং যদি সূত্র এবং সূত্রের ব্যাখ্যা শিখে আমরা 2 নাম্বার পাই, অঙ্ক করে 4 নাম্বার, তাহলে প্রায় আমরা এই শুধুমাত্র একটা অঙ্ক, একটা ক্লাস করে আমরা 6 নাম্বার পাওয়ার গ্যারান্টি পাচ্ছি। আজকে যদি আমি 6 নাম্বার একটা ক্লাস করে 5 কিংবা 6 বা ধরো 4 নাম্বারে গ্যারান্টি পেলাম, তাহলে আমাকে টার্গেট করতে হবে 33-এর মধ্যে আমার 4 অলরেডি হয়ে গেছে, আর লাগবে আমাকে 29। এইভাবেই কিন্তু টার্গেট করে করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা অনেক বড় লক্ষ্য দেখে ফেলি খুব সহজে, যে আমি একদিনের মধ্যে 33 পাওয়ার অ্যান্সার করবো না। এটা এভাবেই তো আমরা ফেল করি। আমাদেরকে ধীরে ধীরে ক্রমাগতভাবে এগোতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। কি শিখবো আমরা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা প্রত্যেকটা অঙ্ক শেখার আগে সেই অঙ্কটার সূত্র সম্পর্কে আমরা জানবো, যে কোন সূত্রের মাধ্যমে এই অঙ্কটি নির্ণয় করতে হয়। এই গড় নির্ণয় সূত্র হচ্ছে
এক্স বার হচ্ছে গড় নির্ণয়ের সাংকেতিক চিহ্ন। এই এক্স বার সমান হচ্ছে যে এ প্লাস বিলংস টু এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন আমাদেরকে জানতে হবে যে এগুলোর মিনিং কি, মানে কি। আমি যে বললাম সূত্রের ব্যাখ্যা কি। এক নম্বরে আসো, এ মানে কি, এফ আই ইউআই এটা মানে কি, এন মানে কি এবং এইচ মানে কি, এগুলোর ব্যাখ্যা আমরা জানবো। এক নম্বর এটা হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় কার আনুমানিক গড়? মধ্যমান থেকে যে কোনো একটা সংখ্যাকে তুমি আনুমানিক গড় ধরবে। মধ্যমান থেকে, কিসের থেকে বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মধ্যমান থেকে যেটাকে তোমার সহজ মনে হবে তুমি সেটাকে আনুমানিক গড় ধরবে, যে কোনো একটাকে ধরলেই হবে। তাহলে আমরা বুঝলাম যে আনুমানিক গড় ধরতে হয় মধ্যমান থেকে। কি থেকে? মধ্যমান থেকে। তাহলে আমি বলতে পারি এখানে মধ্যমান থেকে যে কোনো একটাকে আনুমানিক গড় ধরাটা হচ্ছে এ। আমরা অঙ্কে গেলে প্র্যাকটিক্যালি আরেকটু বুঝবো, আরেকটু দেখবো, তখন আমাদের কাছে আরো সহজ মনে হবে। এনটা কি? এন পরিসংখ্যান অধ্যায়ে সব সময় এন হচ্ছে মোট গণসংখ্যা। অর্থাৎ এই গণসংখ্যা, এখানে যেমন গণসংখ্যা 6, 8, 10, 12, 5, 7, 2 এগুলাকে সবগুলোকে মোট করলে, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এন, মোট গণসংখ্যা। এইচ কি? পুরো পরিসংখ্যান অধ্যায়ে সবসময় এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। অর্থাৎ এই যে শ্রেণী ব্যক্তি আছে 31 to 40, এই 31 থেকে 40 এটার ব্যবধানটা যত সেটা হচ্ছে এইচ, শ্রেণী ব্যবধান। আর এই যে এফ আই ইউআই এটা কিন্তু দুটা মিনিং করে, একটা এফ আই আর একটা ইউআই। এফ আইটা কি? এফ আই হচ্ছে গণসংখ্যা। তাহলে ইউআই কি? ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। আচ্ছা, এফ আই বুঝলাম, ইউআইটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা অঙ্কে গিয়ে দেখব, ইউআইটা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এফ আইটা হচ্ছে গণসংখ্যা, ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে আমাদের এখানে এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের কয়টা ঘর লাগবে? আমি দেখে ফেলছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, নিচে একটা ঘর হবে মোট লেখার জন্য। তাহলে আমি এভাবে ঘর হবে 9টা, যেহেতু এখানে আছে 8টা, নিচে একটা মোট লেখার জন্য 9টা। তাহলে পাশাপাশি কয়টা ঘর হবে? পাশাপাশি একটা ঘর হবে শ্রেণী ব্যক্তির। 1 নম্বর, একটা ঘর হবে শ্রেণী ব্যক্তির। আমি যদি একটু এখানে ইন্ডিকেট করি যে শ্রেণী ব্যক্তি একটা। 2 নম্বরে কি হবে? গণসংখ্যা, যেহেতু এখানে সূত্রের মধ্যে এফআই আছে, গণসংখ্যা লাগবে। 3 নম্বরে কি লাগবে? দেখো, মধ্যমান থেকে আনুমানিক গড়, তার মানে অবশ্যই মধ্যমান লাগবে। মধ্যমানটা কিভাবে বের করে সেটা আমরা অঙ্কে গিয়ে শিখব। মধ্যমান। 4 নম্বরে কি বলছে দেখো, ইউআই এর মান, ধাপ বিচ্যুতি। যে এফআই ইউআই, অর্থাৎ এফআই কে ইউআই দ্বারা গুণ করতে হবে। এফআই কে ইউআই দ্বারা গুণ করলে যেটা হবে সেটাকে হচ্ছে এফআই ইউআই। তাহলে এফআই এর মান আছে গণসংখ্যা, কিন্তু ইউআই এর মান যখন না থাকবে তখন আমি কিভাবে গুণ করব? তার মানে আমাকে ইউআই এর মানটাও বের করতে হবে। ইউআইটা কি? ধাপ বিচ্যুতি। তাহলে আরেকটা গড় লাগবে কি? ধাপ বিচ্যুতি। 5ম নম্বর কি লাগবে? এই এফআই, গণসংখ্যা হচ্ছে এফআই এবং ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এই ইউআই আর এফআই কে গুণ করলে একসাথে কি হবে? এফআই ইউআই, গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির গুণফল। তাহলে আমি বুঝে গেলাম যে আমার এভাবে ঘর লাগবে হচ্ছে 5টা, আর এভাবে ঘর লাগবে আমার 9টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, একটা মোট লেখার জন্য। কিভাবে বুঝতে পারছি ঘর কিভাবে নির্ণয় করতে হবে? আমরা অনেক সময় কি করি, মুখস্থ করি যে 5টা ঘর করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য। এটা 6টা হতে পারে। আচ্ছা, এখানে আমার কিন্তু এখন সরাসরি গণসংখ্যাটা দেওয়া আছে। এরকম কি কখনো হতে পারে না যে এখানে গণসংখ্যাটা দেওয়া নাই, শুধু কতগুলো সংখ্যা দেওয়া আছে? তাহলে গণসংখ্যা বের করার জন্য কি লাগবে? ট্যালি লাগবে। তখন আমাদের অবশ্যই অতিরিক্ত একটা ঘর করতে হবে, ট্যালি। আচ্ছা, যেহেতু এখানে গণসংখ্যা দেওয়া আছে আমাদের ট্যালি লাগবে না, আমরা সরাসরি এই 5টি ঘর করব আর এই পাশে 9টা ঘর করব। এখন আমি এই পাশে 9টা ঘর করব। এটা কিন্তু আমি অলরেডি সমাধান করছি। 1
2 3 4 5 6 7 8 9। আচ্ছা, প্রথমটা কি বললাম? শ্রেণীব্যক্তি। তারপর কি বললাম? গণসংখ্যা। তারপরে মধ্যমান। তারপরে ধাপ বিচ্যুতি অর্থাৎ ইউআই। ইউআই কিন্তু একটা সূত্র আছে। কি সূত্র? xi মাইনাস a ডিভাইড বাই h। তারপর হচ্ছে fi ইউআই। শ্রেণীব্যক্তি কত? 31 to 40, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই 31 থেকে 40 এখানে গণসংখ্যা কত? 6। 41 থেকে 50 এখানে 8। তারপরে 10, 12, 5, 7, 2। আচ্ছা, এবার মধ্যমানটা কিভাবে বের করব? মধ্যমান, গণসংখ্যার মধ্যমান। মধ্যমানটা কার হয়? শ্রেণীব্যক্তির। মধ্যমানটা কার হয়? শ্রেণীব্যক্তির। এই শ্রেণীব্যক্তি এখানে 31 থেকে 40, এটার মধ্যমান, মাঝখানের মান। আচ্ছা, ধরো এই দুটো জিনিস, এই দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, সমান ভাগে ভাগ করব, এই দুইটাকে একত্রিত করে। তাহলে কি করতে হবে? দুটাকে, যেহেতু দুটাকে সমান ভাগে ভাগ করব, আমি হয়তো এটা একটু বড়, এটা একটু ছোট দেখা যাবে। দেখো মার্কারটা একটু, মার্কার রাস্তা থেকে একটু বড়, সমান ভাগে কিন্তু ভাগ হয়নি। তাহলে আমাকে কি করতে হবে? আগে দুইটাকে জোড়া দিতে হবে। জোড়া দিয়ে একসাথ করে তারপরে এমন ভাবে ভাগ করতে হবে যাতে কেউ কারোর থেকে বড় ছোট না হয়, এক সমান থাকে। এই যে জোড়া দেওয়া, একসাথ করা, এটাকে আমরা বলি যোগ করা। কি করা? যোগ করা। যোগ করে তারপরে কি করি? মাঝখান দিয়ে ভাগ করা, অর্থাৎ 2 ভাগ। মাঝখান দিয়ে যখন আমি একটা ভাগ করবো তখন এটা কয় ভাগ হয়ে যাবে? 2 ভাগ। তার মানে কি করতে হবে? আগে যোগ করতে হবে, তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং এইটার মধ্যমান, মাঝখানের মানটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? 31 এবং 40 যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। আমি যদি 31 এবং 40 যোগ করি, 31 যোগ 40 ভাগ হচ্ছে 2, তাহলে আমার কি দাঁড়ায়? 35.5। 35.5। দেন আমি যদি 41 এবং 50 এর মধ্যমান বের করি, তাহলে এই দুটাকে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 41 যোগ 50 ভাগ 2, 45.5। বুঝে গেছি, 35.5, 45.5। তার মানে পরেরটা হবে 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। প্রয়োজনে তোমরা পুরোটাকে একসাথে করবে, তোমরা আলাদা আলাদা করে করে দেখবে, তাই হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে মধ্যমান নির্ণয় করতে হয় শ্রেণীব্যক্তির মধ্যমান। তাহলে শ্রেণীব্যক্তি এখানে 31 থেকে 40, এই 31 এবং 40 এটার মাঝখানের মানটা হচ্ছে 35.5, এবং এটাকে বের করতে হয় 31 এবং 40 যোগ করার পরে যোগফলকে 2 দিয়ে ভাগ, যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এই মধ্যমানটা পাওয়া যায়। এবার আসো ধাপ বিচ্যুতি, ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h। এই সূত্রের মাধ্যমে ধাপ বিচ্যুতিকে নির্ণয় করতে হয়। এই সূত্রের মাধ্যমে যদি আমরা দেখো, পরীক্ষার হল কিন্তু শুধু যে উত্তর পারার বিষয়টা তা কিন্তু না, সময়েরও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা কি করি? একটা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে অসংখ্য সময় নষ্ট করে ফেলি।
দেন আমাদের পারা জিনিসও আমরা দিতে পারি না সময়ের অভাবে। সুতরাং আমাদেরকে খুব সহজে কিভাবে করা যায় সেই টেকনিক এবং সেই বুদ্ধি আমাদেরকে ডেলিভার করতে হবে। কিভাবে করা যায়? এই সূত্র মাধ্যমে করতে গেলে এটা অনেক সময়ের প্রয়োজন। তাহলে এটা খুব সহজে করার একটা পদ্ধতি আছে। ওই যে আমি বলছিলাম আনুমানিক গড় ধরতে হয় এ, তাকে মধ্যমানকে, এখানে যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরতে হবে। এখন আমাদের সুবিধার্থে আমরা কি করি, তুমি যদি এটাকে আনুমানিক গড় ধরো অঙ্ক হবে, এটাকে যদি আনুমানিক গড় ধরো তাও অঙ্ক হবে। কিন্তু আমরা অঙ্কের সুবিধার্থে কি করি, মাঝখানে যে কোনো একটাকে আমরা আনুমানিক গড় ধরি। তাহলে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে আমি যদি সাতটার মাঝখানে কত, এই পাশে এক দুই তিন, এক দুই তিন, তাহলে মাঝখানে কোনটা হয় এটা, আমি অঙ্কের সুবিধার্থে এটাকে কি ধরলাম এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে জানিয়ে রাখি, আনুমানিক গড় আমি অঙ্কের সুবিধার্থে মাঝখানেরটাকে ধরছি। তুমি চাইলে অঙ্কের সুবিধার্থে এখানে ধরলে যে অঙ্কে খুব অসুবিধা হবে তা কিন্তু না, আবার এখানে ধরলেও যে খুব অসুবিধা হবে তা কিন্তু না। এক একজন এক একভাবে সুবিধা পায়, আমি এভাবে সুবিধা পেয়েছি, আমি এটাকে আনুমানিক গড় ধরেছি। শব্দটাই আনুমানিক গড়, অর্থাৎ অনুমান করে একটা গড় ধরা। সুতরাং অনুমান করে তুমি কোনটা ধরবে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এটাকে অনুমান করে গড় ধরা যাবে, আবার এটাকেও ধরা যাবে, এটাকেও ধরা, যেটাই খুশি তোমার, অর্থাৎ মধ্যমানের মধ্যে থাকতে হবে। মধ্যমান থেকে যে কোনো একটাকে আনুমানিক গড় ধরবে। তাহলে আনুমানিক গড় এ, এটা আমি ধরে ফেলছি। আনুমানিক গড় যেটা যেখানে আনুমানিক গড় ধরবে সেটাকে ধাপ বিচ্যুতির মান দিবে 0। সহজ, এই সূত্রের মাধ্যমে আর এটাকে মানে ইয়ে করার কোনো প্রয়োজন নাই। যেটা আনুমানিক গড় সেখানে ধাপ বিচ্যুতির মান কত হবে 0, এবং উপরে যত যাবে -1 -2 -3, নিচে যত আসবে 1 2 3, আরো থাকলে 4 5 6 7 8 9, উপরে গেলে -4 -5 -6, যতগুলো গড় থাকতো আমরা এইভাবে লিখে যেতাম। এই হচ্ছে সহজ সিস্টেম। এই সূত্রের মাধ্যমে আর এটাকে এত এক্স এর মান বসাও, এর মান বসাও, এইচ এর মান বসাও, এক্স এর মান থেকে এর মান বাদ দাও, বাদ দিয়ে আবার এইচ এর মান ভাগ করো, এত ঝামেলার কোনো প্রয়োজন নাই। সবচেয়ে সহজ হচ্ছে যেটা আনুমানিক গড় সেখানে ধাপ বিচ্যুতির মান 0, আর উপরে আস্তে আস্তে ক্রমাগতভাবে -1 -2 -3, নিচে আস্তে আস্তে যত যাবে +1 +2 +3 +4 এভাবে যাবে। এখন দেখো এখানে এফ আই ইউ আই এই দুটোকে কি করতে বলছে, গুণ করতে বলছে। কার সাথে কার গুণ হবে, এই ইউ এর সাথে এফ আই এর গুণ হবে। গণসংখ্যা মানে কি এফ আই, তাহলে আমরা ইউ এর সাথে কার গুণ করব, এফ আই, অর্থাৎ 6 কে 3 দ্বারা গুণ করব। আমি আগে বলছিলাম যখন আমরা যে সংখ্যা দুটিকে গুণ করব কিংবা একাধিক সংখ্যাকে গুণ করব, সংখ্যাগুলোর পূর্বে আগে চিহ্নগুলো গুণ করতে হবে। এখানে 6 এর আগে আছে প্লাস, এখানে 3 আগে মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস। 6 কে 3 দ্বারা গুণ করলে 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, প্লাসে মাইনাসে মাইনাস, 10 কে 1 দ্বারা গুণ করলে 10, 12 কে 0 দ্বারা গুণ করলে 0, 5 কে 1 দ্বারা গুণ করলে 5 একে 5, 7 কে 2 দ্বারা গুণ করলে 7 দুগুণে 14, 2 কে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। এখন আমরা এগুলো সবগুলোকে কি করব, যোগ করব। এফ আই ইউ আই যোগ করার পর এটা কি হবে, বিলংস টু এফ আই ইউ আই। একটার নাম এফ আই ইউ আই, একটার নাম এফ আই, কিন্তু সবগুলো যখন যোগ করবো তখন বিলংস টু এফ আই ইউ আই। আচ্ছা এখন এগুলো সবগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করলে কত হয় আমরা একটু দেখি, -18 -16 -10 +0 +5 +14 +6 কি দাঁড়ালো, -19 -19। আচ্ছা আর কিসের মান লাগবে, n এর মান, গণসংখ্যার মোট হচ্ছে কি n, 6 + 8 + 10 + 12 + 5 + 7 + 2 50। সুতরাং গড় সমান x বার ইজ ইকুয়াল a প্লাস বিলংস টু এফ আই ইউ আই বাই n ইন্টু এইচ। এ মানে কি আনুমানিক গড়, কত ধরছি 65.5, প্লাস বিলংস টু এফ আই ইউ আই মান কত -19, এন এর মান কত 50, ইন্টু এইচ এর মান কত, শ্রেণী ব্যবধান 31 থেকে 40, 31 32 33 34 35 36 37 38 39 40 10। আমরা অনেক সময় কি করি 31 থেকে গোনা শুরু করলে এভাবে গুনি 31
32, 33, 31 কি একটা সংখ্যা নয়? অবশ্যই 31 একটি সংখ্যা, সুতরাং 31 কেও গুনতে হবে 10। আমরা এই পাশে একটু মানগুলো লিখতে পারি যে যেখানে এ হচ্ছে 65.5, এন হচ্ছে 50, বিলংস টু এফ আই, ইউআই হচ্ছে -19 এবং এইচ হচ্ছে 10। আচ্ছা, এখন কি করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা কি করতে পারি? প্রথমে -19 কে 10 দ্বারা গুণ করব। -19 কে 10 দ্বারা গুণ, তারপরে ভাগ কত? 50, ভাগ 50, তারপরে প্লাস 65.5, প্লাস 65.5 হয়ে গেল আমাদের 61.7। এভাবে আমরা সরাসরি, আমি আরেকবার এই কাজটা দেখাই দিই। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা জানি সরল অঙ্কের গুণের কাজ, সুতরাং আমরা -19 কে 10 দ্বারা কি করব? গুণ। 10টা একটা উপরের সংখ্যা, নিচে কোনো সংখ্যা না থাকলে বুঝতে হবে যে সংখ্যাটা উপরের এবং নিচে মনে মনে 1 আছে, সুতরাং এটা গুণ হবে 10 এর সাথে, আর 50 গুণ হবে 1 এর সাথে। উপরেরটা গুণ হবে উপরেরটার সাথে, নিচেরটা গুণ হবে নিচেরটার সাথে। -19 কে 10 দ্বারা গুণ করলে, -19 কে 10 দ্বারা গুণ করলে -190, এবং এটা ভাগ করতে হবে কত দ্বারা? 50 কে 1 দ্বারা গুণ করলে 50 হবে, তাহলে ভাগ 50। আর যোগ করতে হবে 65.5, যোগ 65.5, তাহলে 61.7। নির্ণেয় গড় 61.7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আনুমানিক গড় এটাকে না ধরে অন্য একটাকে ধরে দেখবে গড় বের হবে 61.7। তুমি যাকেই আনুমানিক গড় ধরো, এখানে মধ্যমানের যে কোনো একটাকে, যাকে ইচ্ছে তাকে আনুমানিক গড় ধরবে এবং ফলাফল বের হবে একই। সুতরাং প্রমাণিত যে যে কোনো একটাকে আনুমানিক গড় ধরা যায়, যেহেতু শব্দটাই আনুমানিক গড় মানে অনুমান করে একটা গড় ধরা। এটাকেও ধরতে পারবে, এটাকেও ধরতে পারবে, যেটাকে ইচ্ছে সেটাকে ধরা যাবে। এ ছিল আজকের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্কটি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এটা আমার এই পেজে দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। বারংবার দেখবে, বারবার চেষ্টা করবে এই সংখ্যাগুলোকে পরিবর্তন করে করে আবার ভিন্ন একটা অঙ্ক দিয়ে ট্রাই করবে। ইনশাল্লাহ তোমাদের এই অঙ্কটি খুব সহজেই শিখতে পারবে এবং পরীক্ষায় 4 থেকে 6 নম্বর পাওয়ার তোমাদের গ্যারান্টি দিয়ে দিলাম। ইনশাল্লাহ তোমরা যদি ভালোভাবে শিখাও, সেই নম্বরে তোমরা ক্যারি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আর অবহেলা নয়, সময়কার অপচয় নয়, কোনো রকম আমরা এই পরীক্ষা ফেল যারা করেছে তাদের থেকে এক্সপিরিয়েন্স নিবে সামাজিকভাবে তারা কতটা হ্যায় প্রতিপন্ন হচ্ছে। আমি এর বিরোধিতা করি অবশ্যই, কারণ ফেল করা মানে জীবন শেষ হয়ে যাওয়া না, জীবন একদম থেমে থাকবে না, কারো জীবন চলতে থাকবে। জীবন একটি চলমান প্রক্রিয়া, এটি যাদের জীবন বেঁচে থাকে তারা কোনো না কোনোভাবেই চলতে থাকবে। সবাই সুস্থ থাকবে এবং আমার ফেসবুক যে পেজ আছে সেটিকে ফলো দিবে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করি। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি সেখানে তাদেরকে আরেকবার সংক্ষিপ্ত ভিডিও করে বোঝানোর চেষ্টা করে দেব। সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। আহমস একাডেমিতে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।